গ্রামে দেখা দেয় ভয়ঙ্কর এক মাথাকাটা ভূতের আতঙ্ক, যে ভূত মডার্ন মেয়েদেরকে একে একে তার রাজ্যে নিয়ে চলে যেত। এই ভূতকে আটকাতে মানুষ, ভূত এবং নেকড়ে এক হয়ে যায়। দুষ্টু মিষ্টি মজার কাহিনী নিয়ে আজকের এই গল্পটি। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সময় এবং সুযোগ পেলে অবশ্যই অরিজিনাল ভার্সনটি দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই গ্রামের সামনে স্ত্রীর ভাস্কর্য দেখানো হয়, যার পাশেই লেখা ছিল, স্ত্রী আমাদের রক্ষা করো। ভূত স্ত্রী এই লেখা পড়েই চলে যায়। তবে দেখা যায় রাতের বেলা একটি মেয়ের ওপর মাথা কাটা একটি ভূত আক্রমণ করে এবং একটি পোর্টালের মাধ্যমে তার রাজ্যে তাকে নিয়ে যায়। পরের দিন দেখা যায় রুদ্র নামের একটি ব্যক্তির কাছে চিঠি এসেছে। যদিও সে ভেবেছিল হয়তো তার নামে কোনো প্রেমপত্র এসেছে, তবে চিঠি খুলে সে অন্য কিছুই দেখতে পায়। এরপর ভিকিকে শ্রদ্ধা ডাক দেয়। ভিকি প্রথমে ভাবে এটা তার কল্পনা, পরে আবার যখন শ্রদ্ধা তাকে ডাকে, এবার ভিকি সত্যি মনে করে নেয় এবং তার কাছে আসে, কথা বলতে থাকে। কিন্তু এক পর্যায়ে তার এই কল্পনা এক চর মেরে রৌদ্র ভেঙে দেয় আর বলে, চর যদি না দিতাম তাহলে হয়তো তুই আজকে আমাকে কিস করে বসতি। যাই হোক, এই চিঠিটা এসেছে আমার কাছে। চিঠির মধ্যে চাঁদেরি পুরাণের বিবরণ লেখা রয়েছে। তবে এই সত্য তারা আগে থেকেই জানতো, কিন্তু এবার এই চিঠির সাথে আরো একটি কাগজে লেখা ছিল, সে আসছে। তারা দুজনেই চিন্তায় পড়ে যায়, কে আসছে। এরপরে দেখা যায় ভিকির বাবা ভিকিকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। তবে ভিকি বিয়ে করতে রাজি হচ্ছে না। আসলে সে মূলত মনে মনে এখনো শ্রদ্ধার অপেক্ষায় আছে। ভিকির গ্রাম থেকে স্ত্রী ভূতকে তাড়াতে শ্রদ্ধা নামের একটি মেয়ে তাকে সাহায্য করেছিল। সেইখান থেকে এই শ্রদ্ধার সাথে তার পরিচয়। তবে স্ত্রী ভূতের কাছ থেকে যখন গ্রামের মুক্তি হয়ে যায়, এরপর থেকে আর শ্রদ্ধার সাথে ভিকির দেখা হয়নি। তাই আজও অপেক্ষায় রয়েছে ভিকি শ্রদ্ধার পথ চেয়ে। ভিকির বন্ধু বিট্টু একটি মেয়েকে পছন্দ করত। মেয়েটির নাম ছিল পিঙ্কি। পিঙ্কির আবার ঘুমের সমস্যা ছিল, যার জন্য ঘুমের আগে সে প্রায় সময় বিট্টুর গলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যেত। আজকেও ঠিক এমন ভাবে ঘুম পড়িয়ে দিয়ে বিট্টু নিচে নেমে ভিকির সাথে কথা বলছিল। তখন দেখা যায় পিঙ্কির ঘরে সেই মাথা কাটা ভূত ঢুকে পড়েছে। পিঙ্কির মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে। এর মধ্যেই ঘরের ভেতর সিটির আওয়াজ হয়, যার জন্য পিঙ্কি আরো আতঙ্কিত হয়ে যায়। এরপর সে হঠাৎ করেই তার পাশে কাটা মাথার ভূতকে দেখতে পায়। পিঙ্কি চিৎকার করে দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা লক করে দেয়, আর সেই ভূত তো দরজায় জোরে জোরে আওয়াজ করতে থাকে। পিঙ্কির চিৎকারের আওয়াজ তার পরিবার অন্যদিকে বাইরে থেকে ভিকি এবং বিট্টু শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভেতরে আসে। তখন দেখা যায় পুরো ঘর এলোমেলো এবং দেয়াল ভাঙা। পুরো এলাকার লোক দ্রুত পিঙ্কিকে খুঁজতে থাকে। রাস্তায় রুদ্র সাহেব বড় পায়ের ছাপ দেখতে পায়, যার জন্য বলতে থাকে এটা হয়তো কোনো দানবের পায়ের ছাপ। কোনো দানবই হয়তো পিঙ্কিকে নিয়ে গিয়েছে। তখন পাশ থেকে একটি লোক বলে ওঠে, মাথা কাটা একটি ভূত নিয়ে গিয়েছে। কেউ তার কথা বিশ্বাস করতে না চাইলে লোকটি তখন পিঙ্কির পায়ের একটি মোজা দেখায়, যেটা দেখে সকলেই বুঝতে পারে এই লোকটার কথা সত্যি। গ্রামের সবাই এ বিষয় নিয়ে নানা কথা বলছিল। তখন ভিকি খেয়াল করে অন্য একটি রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ভিকি তার পিছু করতে করতে পুরনো ভাঙা বাড়িতে ঢুকে পড়ে। এক পর্যায়ে ভিকি ভয়ে ভাবতে থাকে হয়তো সেই ভূত স্ত্রী আবারও জাগ্রত হয়েছে। এবার সে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, তাই তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে তখন দেখতে পায় সেখানে শ্রদ্ধা এসেছে। ভিকি এবারও শ্রদ্ধাকে কল্পনা ভাবে। একে একে তার পরিচিত নাম বলতে থাকে, হয়তো তারা এসেছে। কিন্তু কল্পনায় সে শ্রদ্ধাকে দেখতে পাচ্ছে। শেষমেশ ভিকি বলে ওঠে, নাও আমাকে চর লাগাও, না হলে হয়তো আমি তোমার আসল চেহারা দেখতে পাবো না। বাস আর কি, প্রেমিকার হাতে একটি কষা চর খায় ভিকি। তবে এত জোরে চর খেয়েও ভিকির মনে ব্যথা লাগে না, কারণ এটা তো তার প্রেমিকাই ছিল। উফ, কত বছর পর না জানি দেখা তাদের। ভিকি তো খুশিতে শেষ। ভিকি তো তার মনের কথা বলতে থাকে শ্রদ্ধাকে। শ্রদ্ধা তাকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা আমরা পরে আলোচনা করব, এখন জরুরি কথা বলতে এসেছি। এই কয়েকদিন গ্রামে যত মেয়ে গায়েব হচ্ছে, তাদেরকে কে নিয়ে যাচ্ছে আমি জানি। ভিকি বলে, কে নিয়ে যাচ্ছে? শ্রদ্ধা বলে, সেই ব্যক্তি যিনি স্ত্রীকে মেরে ফেলার পর স্ত্রী ভূত হয়ে গিয়েছিল। এই জন্য গ্রামকে যখন স্ত্রী ভূত ছেড়ে দেয়, তখন সেই ব্যক্তি আবার চলে আসে। এরপর আমরা দেখি ভিকি রুদ্র সাহেবের কাছে এসে চিঠির ব্যাপারে জিজ্ঞেস করছে, কারণ এই চিঠির মাধ্যমেই মাথা কাটা ভূতের রহস্য উদ্ঘাটন করা যাবে। এই চিঠির মাধ্যমে জানা যায় স্ত্রীকে হত্যা করেছিল চন্দ্রবান, যার শরীর ছিল দানবের মতো। সে খুব অহংকারী ব্যক্তি ছিল, খুব আরামায়েশে জীবন চলতো তার। সে প্রচুর পরিমাণে লাল পানি খেত। তার চিন্তা ভাবনায় মেয়েদের কাজ ছিল ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, বাসন মাজা, এইসব।
আর রাতে ভোগ্য জিনিস ছিল মেয়েরা। এই চন্দ্রবাণী এক কাপড়কে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। তখন মৃত্যুর পর স্ত্রী ভূত হয়ে এসে চন্দ্রবাণের গলা কেটে ফেলে এবং তার সহকর্মীদেরও গলা কেটে মাটির তলে পুঁতে রাখে। অর্থাৎ স্ত্রী যখন এই গ্রামকে ছেড়ে দিল, এরপরেই সেই গলাকাটা ভূতের আবির্ভাব হলো। বিট্টু বলে ওঠে, এসবের ব্যাপারে তোমাকে কে বলেছে? ভিকির তো লজ্জায় মুখটা লাল হয়ে যায়, আর সে বলে ও চলে এসেছে এবং ওই আমাকে বলেছে। বিট্টু বলে, সবে যখন বলেছে তাহলে আমাদের পিঙ্কিকে কোথায় রেখেছে সেটা জিজ্ঞেস করনি? ভিকি উত্তর দেয়, ইস, এ কথা তো জিজ্ঞেস করতে আমার মনে নেই, তবে এর পরের বার যখন দেখা হবে অবশ্যই জিজ্ঞেস করব। এই বলেই কল্পনায় ভিকি শ্রদ্ধাকে দেখতে থাকে। তবে এক পর্যায়ে দেখা যায় কল্পনায় শ্রদ্ধা ভূত হয়ে ভিকির আঙুলে কামড় দিয়ে বসে। ভিকি তো ভয় চিৎকার করতে থাকে। বিট্টু আর রুদ্র সাহেব কাছে এসে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারে সে আবারও কল্পনা করছিল। বিট্টু বলে ওঠে, এমনটাই যদি হতে থাকে আর কিছুদিন পর তোকে পাগলাখানায় দেখতে পাবো। ভিকি তো রেগে বলে ওঠে, এগুলো কল্পনা নয়, এটা বাস্তব ও সত্যিই আছে। এরপর তারা আলোচনায় এটা সিদ্ধান্ত নেয়, এই মাথা কাটা ভূতকে শেষ করতে পারবে একমাত্র স্ত্রী ভূত। এখন স্ত্রী তো চলে গিয়েছে, তাকে কিভাবে আনা যায়? ভিকি জানায়, একজনের মাধ্যমে আমরা আবার স্ত্রীকে ডাকতে পারবো। ভিকি আর বিট্টু মিলে তাদের বন্ধু জয়নাথের বাড়িতে যায় আর বলে, কত ফোন করেছি তোকে, তুই কল রিসিভ করিস না কেন? তুই একমাত্র পারবি তাকে ফিরিয়ে আনতে, তোর মধ্যে এখনো তার কিছুটা শক্তি রয়ে গিয়েছে। জয়নাথ বলে, কাকে আর কার শক্তির কথা বলছিস তোরা? এর মধ্যে ঘর থেকে আওয়াজ হয়, হয়তো কোনো মেয়ে লুকিয়ে রয়েছে ঘরের মধ্যে। সোজা সাপটা জয়নাথ শহরে পড়তে এসে এতটা চালাক হয়ে গিয়েছে। এই বলে হাসাহাসি করতে থাকে তার বন্ধুরা। এক পর্যায়ে বলে, চল আমরা গিয়ে ভাবিকে দেখে আসি। তবে রুমের মধ্যে গিয়ে দেখে সেখানে একটি ভয়ানক নেকড়ে। বিট্টু আর ভিকি তো তাদের ভাবিকে দেখে ভয় শেষ। নেকড়ে সেখান থেকে চলে যায়। জয়নাথ বলে, দেখলি তো, তোদের জন্য ও চলে গেল। ভিকি বলে, এত সহজ সরল ছিলি তুই, কবে থেকে এত পরিবর্তন আসলো তোর? জয়নাথ বলে, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। বিট্টু তখন বলে, তোকে স্ত্রীকে খুঁজে আনতে হবে। জয়নাথ তো ভয় পেয়ে যায়, বলে ওঠে, আরে তোরা পাগল হয়ে গিয়েছিস, এটা কিছুতেই সম্ভব না। পরিস্থিতি বিপরীত দেখে ভিকি বুদ্ধি করে জয়নাথকে বোঝায় স্ত্রী খোঁজার নাটক করতে হবে। এই নাটকটি রুদ্র সাহেবের আন্ডারে হবে। নাটক করার কথা শুনে জয়নাথ রাজি হয়ে যায়। এরপর ভিকি বিট্টুর সাথে গ্রামে চলে আসে জয়নাথ। জয়নাথকে দেখে তার মা তো খুশি হয়ে যায়, তবে পরক্ষণেই মনে পড়ে তার ছেলে হঠাৎ করে কেন গ্রামে আসলো। জয়নাথ জানায় ভিকি বিট্টু তাকে নিয়ে এসেছে। এই কথা শুনেই জয়নাথের মা তাদের তাড়া করতে থাকে। সারাদিন তিন বন্ধু মিলে অনেক মজামাস্তি করে। রাতের বেলা রুদ্র সাহেবের বাড়িতে চলে আসে। জয়নাথ রুদ্র সাহেবকে জিজ্ঞেস করে, নাটকের বিশেষ ভূমিকা কখন কিভাবে করব? রুদ্র সাহেব তো অবাক হয়ে যায়। বিট্টু তখন বলে, জয়নাথ, তোকে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করাতে এনেছি। আমাদের গ্রামে স্ত্রী তো চলে গিয়েছে, তবে এবার ভয়ানক মাথা কাটা ভূত বিট্টুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে গিয়েছে। জয়নাথ বলে, অসম্ভব, এ কথা আমি বিশ্বাস করি না। ভয়ঙ্কর মাথা কাটা ভূত থাকতেই পারে, তবে বিট্টুর গার্লফ্রেন্ড আছে এ কথাও বিশ্বাস করা যায় না, কোনোভাবেই সম্ভব না। রুদ্র সাহেব বলে, এই দুনিয়ায় অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায়। যেহেতু বিট্টুর গার্লফ্রেন্ডকে ভয়ানক মাথা কাটা নিয়ে গিয়েছে, তাকে ফিরিয়ে পাওয়ার জন্য স্ত্রীকে আবারও ফিরিয়ে আনতে হবে। তার জন্যই তোকে সাহায্য করতে হবে আমাদের। অনেক কষ্টে জয়নাথকে তারা সকলে মিলে রাজি করায় আর সেই পুরোনো ভাঙা বাংলোতে চলে যায়। সকলে মিলে স্ত্রীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে স্ত্রীর এক মূর্তির সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে জয়নাথকে কেউ একজন টেনে নিয়ে যায়। পরক্ষণে সকলে মিলে জয়নাথকে দেখতে পায় দেয়ালের উপর ঝুলে থাকতে। সবাই তাকে চিৎকার করে নামানোর চেষ্টা করে। এর মধ্যে জয়নাথ উপর থেকে ঠাস করে পড়ে যায়। শ্বাস প্রশ্বাস আটকানো দেখে রুদ্র সাহেব বডি চেক করে বলে, জয়নাথ আর নেই। বাকি দুই বন্ধু তো কান্নায় ভেঙে পড়ে। তবে দেখা যায় হুট করে জয়নাথ উঠে বসেছে এবং চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। মাঝখানে ভিকি তাকে জড়িয়ে ধরে বলে, তুই বেঁচে আছিস? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। জয়নাথ বলে, এসব কথা বলার এখন সময় না, ও আসছে। এলাকার সবাই মিলে আলোচনা সভা বসায়। মহিলারা বলে ওঠে, ভূতকে আটকানোর জন্য আমরা দেয়ালে লিখতাম, ওই স্ত্রী কাল এসো। তাহলে এই পুরুষ ভূতকে আটকাতে কি আমরা লিখবো, ও পুরুষ কালকে এসো? আমাদের রুদ্র সাহেব বলেন, আরে বোন আমার, স্ত্রী ভূত তো পড়ালেখা জানতো, সে পড়তে পারতো, কিন্তু মাথা কাটা ভূত তো অশিক্ষিত, সে তো ঘরের ভেতর ঢুকেই সকলকে নিয়ে যায়। তবে হ্যাঁ, এখন পর্যন্ত যে সকল মেয়েদের নিয়ে গিয়েছে এদের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই সকল মেয়েরাই সবকিছুতে সোচ্চার, অর্থাৎ মডার্ন মেয়েদেরই টার্গেট করছে। এরপর থেকেই গ্রামের সকল মহিলারা এই বিষয়ে অ্যালার্ট হয়ে যায়। গ্রামের সকল মহিলারা ভিকিকে রিকোয়েস্ট করে, যেহেতু স্ত্রী ভূতকে ভিকি তাড়িয়ে দিয়েছিল, সেহেতু এবার যেন ভিকি কোনো একটা ব্যবস্থা করে।
ভিকি তাদের কথার জালে এক পর্যায়ে ফেসে গিয়ে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। শ্রদ্ধাও তাকে মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে বলে। তখন ভিকি ভয়ে ভয়ে বলে, আরে আমি ওর সাথে লড়বো কিভাবে? তুমি নিজেই তো তোমার ম্যাজিক্যাল ব্রেনের পাওয়ার দিয়েও ওর সাথে লড়াই করতে পারোনি। শ্রদ্ধা তখন ভিকিকে একটি অস্ত্র দিয়ে বলে, বুকে সাহস নিয়ে এই অস্ত্র দিয়ে তুমি ভূতের মাথায় আঘাত করবে। তুমি যখন স্ত্রীকে আটকাতে পেরেছো তখন মাথা কাটা ভূতকেও তুমি শেষ করতে পারবে। এরপর তারা প্ল্যান করে কিভাবে মাথা কাটা ভূতকে তাদের ফাঁদে ফেলবে। যেহেতু প্রথমবার এই গ্রামে একটি অনুষ্ঠানের দিন মাথা কাটা ভূতের অস্তিত্ব পাওয়া যায়, সেহেতু রুদ্র সাহেব বলেন তার একজন পরিচিত নর্তকী আছে যার মাধ্যমে একটি নাচের ফাংশন অনুষ্ঠিত হবে। হয়তো সেখানেই মাথা কাটা ভূত চলে আসতে পারে। বিট্টু বলে ওঠে, তবে এই পরিবেশে আমাদের জন্য কে মূর্তি আসবে? রুদ্র সাহেব বলেন, তোমাদের জন্য না, আমার জন্য। এরপর তারা সকলে মিলে সেই নর্তকীর কাছে চলে যায় যার নাম ছিল সোহা। তবে সোহাকে দেখি তো তাদের তিন বন্ধুর হুশই উড়ে যায়। রুদ্র সাহেব সোহাকে বলে, তোমার সাহায্যের খুব প্রয়োজন আমার। সোহা বলে, জীবন যদি চাও তাও দিতে রাজি আছি। রুদ্র সাহেব বলে, আমাদের গ্রামের একটি ফাংশনে তোমাকে নাচতে হবে। সোহা বলে, সত্যি সত্যি জীবন চেয়ে বসলে? আসলে গ্রামের খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মাথা কাটা ভূত স্মার্ট মেয়েদেরকেই টার্গেট করছে। রুদ্র সাহেব বলেন, আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। সোহা রুদ্র সাহেবের কথায় রাজি হয়ে যায়। আর তো এলাকায় নাচের অনুষ্ঠান বসে। তবে সেই অনুষ্ঠানে শ্রদ্ধা ছিল না, কোনো একটা কাজে ছিল সে। সকলে মিলে তো মজা মাস্তি করতে থাকে। রুদ্র সাহেব জয়নাথকে বলে, চেষ্টা করে দেখতো মাথা কাটা ভূত আসছে কিনা। জয়নাথ চোখ বন্ধ করতেই দেখতে পায় মাথা কাটা ভূত চলে এসেছে, আশেপাশে কোথাও রয়েছে। এর মধ্যেই লাইট চলে যায়, সবাই আতঙ্কে পড়ে যায়। ভিকি সকল পুরুষ লোককে বলে সোহাকে চারিদিকে ঘিরে ফেলতে, আর ভিকি সামনের দিকে এগোতে থাকে। ছাদের উপর থেকে সকল কিছুই জয়নাথ এবং রুদ্র সাহেব চুপচাপ দেখছিল। ভিকি সামনে এগিয়ে এপাশ ওপাশ কাটা মাথা না দেখতে পেয়ে দানবের শরীরকে জিজ্ঞেস করে, আরে তোমার মাথা কোথায় গিয়েছে? না মানে মাথা ছাড়া তুমি কিভাবে দেখছো? চলে যাও, তা না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। এই বলেই ভিকি মারতেই যাবে, ঠিক তখনই দানবের মাথার সামনে আসে আর এক ঝটকায় ভিকি নিচে পড়ে যায়। দেখা যায় সেখানে থাকা সকল ব্যক্তিকে দানবটি নিজের বশ করে নিয়েছে, যার জন্য সকল পুরুষ একে একে সরে যায় এবং সোহাকে দানবটি সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রুদ্র সাহেব দূর থেকে সবকিছুই দেখে, কিছু না করতে পেরে সে বেহুশ হয়ে যায়। ভিকির কাছে এরপর জয়নাথ চলে আসলে ভিকি তাকে জানায়, মাথা কাটা আমার চোখের সামনে আসে আর আমার চোখটা কেমন জানি ঝাপসা হয়ে যায়। যাই হোক, পরদিন সকালবেলা পুরো গ্রামে পুরুষরা এক হয়ে হেঁটে চলেছে। জয়নাথ ও ভিকি বিট্টুকে ডেকে বলে, তোমার চোখের কি হয়েছে? বিট্টু বলে, আমার চোখ খুলে গিয়েছে। জয়নাথ জানায়, তোমার চোখ বদলে গিয়েছে। বিট্টু বলে, তাহলে তোমরাও বদলে যাও আমার মতো, না হলে তোমাদেরও 12টা বেজে যাবে। রাত্রেবেলা দেখা যায় ভিকির কাছে শ্রদ্ধা চলে এসেছে। ভিকি দেখেই জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আমি কত টেনশনে আছি, তুমি কালকে আসোনি কেন? শ্রদ্ধা জানায়, আমি মূলত মাথা কাটার এরিয়ায় ঢুকতে চেয়েছিলাম। ভেবেছিলাম মাথা কাটা ভূত যখন বাইরে থাকবে তখন আমি তার আন্ডারে থাকা সকল মেয়েদের মুক্তি দিয়ে দেব। সেই এরিয়ায় ঢোকা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার কথা তুমি বিশ্বাস করো? ভিকি বলে, কিভাবে বিশ্বাস করি? আমি আপনার ব্যাপারে কিছুই জানি না, অথচ আপনি আমার ব্যাপারে সবকিছুই জানেন। আমার পছন্দ কি, অপছন্দ কি, আমি আপনাকে নিয়ে কত টেনশন করি ইত্যাদি। শ্রদ্ধা জানায়, আমার পরিচয় দেওয়ার মতো সময় এখন না, আর দিলেও তুমি সেটা মেনে নিতে পারবে না। কিছু সম্পর্ক থাকে অন্যরকম, আত্মার সাথে আত্মার টান। মনে করো আমাদের সম্পর্ক ঠিক তেমন। এর মধ্যেই রুদ্র সাহেবকে নিয়ে জয়নাথ চলে আসে। যেহেতু চিঠির মাধ্যমে তারা এই সম্পর্কে অনেক কিছু জেনেছে, সেহেতু চিঠি কোন ঠিকানা থেকে এসেছে তারা সকলে মিলে সেখানে যায়। এখানে নতুন ক্যারেক্টার অক্ষয় কুমারকে দেখানো হয়। রুদ্র সাহেব বলে, এই একমাত্র চন্দ্রবনের বংশীয় অরিশ, যে কিনা এখনো বেঁচে আছে এই মেন্টাল হসপিটালে। যাই হোক, কথার এক পর্যায়ে বোঝা যায় মাথা কাটা ভূতকে অন্য কোথাও প্রতিহত করা যাবে না। তাকে শেষ করতে হলে তার রাজ্যে গিয়েই এই কাজ সম্পূর্ণ করতে হবে। তবে তার রাজ্যে জানোয়ার, ভূত, পুরুষ কিংবা মহিলা ঢুকতে পারবে না। আধা কোনো বস্তু হলে তারা যেতে পারবে। তখন শ্রদ্ধা মাথা কাটিয়ে বলে, আমি আর ভিকি অবশ্যই যেতে পারবো। এখানে ভিকিকে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয় যাতে সে সুন্দরভাবে মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে পারে। অন্যদিকে দেখা যায় গ্রামের সকল পুরুষেরা নারীদের তালাবদ্ধ করে তারা কোথাও একত্র হয়ে যাচ্ছে। রাত হয়ে গেলে তারা সকলে মিলে মাথা কাটা ভূতের রাজ্যের সামনে চলে আসে। তখন বিট্টু তাদেরকে আটকালে তাকেও বেঁধে রাখে। শ্রদ্ধা জানায়, এই রাজ্যে ঢুকতে গেলে আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। ভিকি তো অন্য কিছুই ভাবে। যাই হোক, তখন দেখা যায় ভিকির শরীরের মধ্যে শ্রদ্ধা ঢুকে পড়েছে
এরপর দুজনেই সেই শহরে প্রবেশ করে। ভিকি তো খুশিতে আলতোভাবে তার শরীর স্পর্শ করতে থাকে। শ্রদ্ধা দ্রুত ভিকির শরীর থেকে আলাদা হয়ে যায়। ভয়ানক একটা পরিবেশ, চারিদিকে আগুনের লাভা ভরা। এরপর শ্রদ্ধা ভিকিকে বলে, তুমি সামনে এগিয়ে ওই মেয়েদের বাঁচাও, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ মাথা কাটা ভূতের কাছে আমি স্ত্রী। কেননা স্ত্রী সেই বেনি আমার সাথে রয়েছে, তাই এদের বাঁচাতে নিজেকে বলে দিতে হবে। তবে ভিকি কথা মানতে না চাইলে শ্রদ্ধা নানাভাবে তাকে বোঝায়, তাই ভিকি সামনে একাই এগিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে ভিকি পিঙ্কি এবং সোহাকেও দেখতে পায়। সোহার সামনে এসে তো সে গান গাইতে থাকে, তাদেরকে ডাক দেয়, তবে কাজ হয় না। হুট করেই দেখতে পায় এই সকল মেয়েদের মুখ থেকে অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার বের হচ্ছে। এই কথা শ্রদ্ধাকে ডেকে বলতেই যাবে, তখন খেয়াল করে শ্রদ্ধারও একই অবস্থা, তার মুখ থেকে ম্যাজিক্যাল পাওয়ার মাথা কাটা ভূত চুষে নিচ্ছে। ব্যাস, আমাদের হিরো এইসব সহ্য করতে না পেরে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই দ্রুত শ্রদ্ধার কাছে গিয়ে মাথা কাটা ভূতের মাথা ছুরি দিয়ে 2 ভাগ করে ফেলে। ভিকি তো মহা খুশি হয়ে যায়, মনে করে এখানেই হয়তো কাহিনী শেষ। তবে দেখা যায় আরো কয়েকটি মাথা বেরিয়ে এসেছে। শ্রদ্ধা নিজের বেনি দিয়ে আর ভিকি নিজের হাত দিয়ে যথাসম্ভব এই মাথার সাথে লড়াই করতে থাকে, তবে কোনোভাবেই তারা পেরে উঠছিল না। তখন শ্রদ্ধা সেই তলোয়ারটি দেখতে পায়, যে তলোয়ার দিয়ে চন্দ্রবানকে হত্যা করেছিল স্ত্রী। তাই দ্রুত ভিকিকে বলে, এই তলোয়ার দিয়েই মাথা কাটতে পারলেই এই সবকিছু শেষ হয়ে যাবে। তাই ভিকি, তুমি দ্রুত মন থেকে এই তলোয়ার পাথর থেকে আলাদা করার চেষ্টা করো। ভিকি তলোয়ার আলাদা করতে গেলে সে কোনোভাবেই পারছিল না। তখনই মাথা কাটা ভূত তাকে তাড়া করলে সে একটি পাথরের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে মাথা কাটা শ্রদ্ধার উপর আক্রমণ করে বসে। তখন সেখানে নেকড়েটি চলে আসে। এটা আসলে ইচ্ছাধারী নেকড়ে, যার পাওয়ার অনেক। এই নেকড়ে একে একে সকল মাথাকে প্রতিহত করে ফেলে। তবে তখনই মাথা কাটার সেই দানবীয় শরীর চলে আসে, নেকড়েকে এক ঝটকা দিয়ে ফেলে দেয়। শ্রদ্ধা তার বেনি দিয়ে এই দানবকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ভিকি ছুরির আঘাত করে, তবে ছুরির 1 ইঞ্চিও দানবের শরীরে প্রবেশ করে না। মাথা কাটা ভূত যখন ভিকিকে ফেলে দিয়ে শ্রদ্ধার গলা চিপে ধরে, শ্রদ্ধা কষ্টে মা বলে চিৎকার করে ওঠে। তখনই স্ত্রী সেখানে চলে আসে। স্ত্রী মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে শ্রদ্ধা ভিকিকে বোঝায়, এই অস্ত্র শুধুমাত্র তুমিই বের করতে পারবে, আর এই অস্ত্র দিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে আমাদের। শেষমেশ ভিকি মন থেকে অস্ত্রটি ধরার সাথে সাথে পাথর থেকে বেরিয়ে আসে। অস্ত্রটি ভিকি স্ত্রীর কাছে ছুড়ে দেয়, আর স্ত্রী অস্ত্রটি নিয়ে এই মহাদানবীয় ভূতের বিনাশ করে। সাথে সাথে গ্রামের সব মানুষ স্বাভাবিক হয়ে যায়। আর দেখা যায় স্ত্রীকে শ্রদ্ধা বলছে, মা তুমি এখান থেকে চলে যাও। এরপর সেই ভয়ঙ্কর রাজ্য থেকে একে একে সোহা, পিঙ্কি আর অনেক মহিলা বেরিয়ে আসে। পরদিন দেখা যায় শ্রদ্ধা ভিকিকে জানায় এই স্ত্রী তার মা। ভিকি বলে, স্ত্রী তো অনেক বছর আগে মারা গিয়েছে, তাহলে তুমি এত বছর? শ্রদ্ধা বলে, হ্যাঁ, আমিও একটি আত্মা। আমি আমার মায়ের আত্মার মুক্তি দেওয়ার জন্যই এই গ্রামে এসেছিলাম। ভিকি বলে, কোনো সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর তুমি আমার কাছে থেকে যাও না প্লিজ। কিন্তু শ্রদ্ধা জানায় এটা সম্ভব না। তুমি আমাকে মন থেকে স্মরণ করলে আমি তোমার সাথে আবার দেখা দেব। আর সবশেষে ভিকির কানে শ্রদ্ধা তার আসল নাম বলে দেয়। অপরদিকে দেখা যায় অক্ষয়ের কাছে মাথা কাটা ভূতের অস্তিত্বের শেষকৃত্যের ঘটিটি এসেছে। ঘটিটির মুখ খোলার সাথে সাথে সম্পূর্ণ অক্ষয়ের শরীরে প্রবেশ করে, আর অক্ষয়ও দানবের রূপে ভয়ঙ্কর ভাবে রূপান্তরিত হয়। মুভির শেষে আমরা দেখি নেকড়ে নিজের আসল রূপে ফিরে এসেছে এবং সেও শ্রদ্ধার প্রেমে পড়ে গিয়েছে। আর এখানেই শ্রদ্ধাকে নিয়ে 2 নায়কের কল্পনার রাজ্যে তারা এনজয় করতে থাকে। সো ভিউয়ার্স, মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।